আসসালামু আলাইকুম। মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দেওয়া এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে ভূমিকা। বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব পুঁজিবাদের সংকট উত্তরণের জন্য গেট এর জন্ম হয়। গেট হচ্ছে একটা বাণিজ্য সংস্থা। পরবর্তীতে এর নামকরণ করা হয় WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 1995 সালে 1 জানুয়ারিতে। এখানে পুঁজিবাদ পুঁজিবাদ সংকট উত্তরণ। পুঁজিবাদ বলতে যেখানে হচ্ছে ব্যক্তি মালিকানায় পরিচালিত অর্থ ব্যবস্থা, এখানে সরকারের হস্তক্ষেপ থাকবে না। আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক। এই সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী দেশসমূহের মধ্যে কিন্তু এই যুদ্ধ হয়ে থাকে। এক্ষেত্রে অনেক দেশ আছে পুঁজিবাদী বিশ্বাসী, আর কিছু দেশ আছে সমাজতান্ত্রিক। যেমন চীন কিন্তু সমাজতান্ত্রিক বিশ্বাসী। এই পুঁজিবাদ পুঁজিবাদ বলতে যেখানে ব্যক্তি মালিকানায় পরিচালিত হবে যে অর্থ ব্যবস্থা। এরপর দেখো, একটি পক্ষপাতী সংস্থা হিসেবে একটি দ্রব্য, কৃষি, শিল্প, সেবার আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সমঝোতার কাঠামো তৈরি করত। গেটের সমঝোতা চুক্তির শুল্ক হ্রাস এবং অশুল্ক বাধাগুলো দূর করা, তা কমানোর মাধ্যমে দ্রব্য ও সেবার আন্তর্জাতিক বাণিজ্যকে অবাধ করায় পরিচালিত হতো। অর্থাৎ এখানে বলতে গেটের সমঝোতা চুক্তির মাধ্যমে শুল্ক হ্রাস, অর্থাৎ যে পণ্যের উপর যে শুল্ক ধার্য করা হয় এটা হ্রাস, এবং অশুল্ক বাধা প্রদান, অর্থাৎ যে শুল্কবিহীন যে সমস্ত জিনিস আছে, দ্রব্য কেনা বেচা হবে, সেই বিষয়টা এখানে যতগুলো যে সমস্ত বাধাগুলো আসবে সেই বাধাগুলো দূর করার জন্যই কিন্তু পরবর্তীতে এই H2O আছে, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু গঠন করা হয়। দা গেট এর মধ্যে 1995 সালে 1 জানুয়ারি H2O নামকরণ করে। মূলত বিশ্ব বাণিজ্য অর্থনীতি উদারীকরণ এবং বিশ্বায়নের লক্ষ্যেই বিশ্ব বাণিজ্য সংস্থা কার্যক্রম শুরু হয়। এখানে মুক্তবাজার অর্থনীতি বিষয়টা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আছে পুঁজিবাদের সংকট দেখা দেয়, সেই সংকটের কারণে যে গেটটা ছিল এই গেটটা পরবর্তীতে কি করা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে নামকরণ করা হয়। এটার ভূমিকার মধ্যে রয়েছে। এরপরে মুক্তবাজার মুক্তবাজার অর্থনীতি শব্দটি বর্তমান সময় একটি আলোচিত বিষয়। কারণ মুক্তবাজার অর্থনীতি যেটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি বলা যায়। 1776 সালে প্রকাশিত বিখ্যাত ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, অর্থাৎ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তার অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড দ্য কজেস দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে মুক্তবাজার ধারণার আবির্ভাব হয়। 1776 সালে তার এই গ্রন্থ প্রকাশিত হয় অ্যাডাম স্মিথের। এই গ্রন্থে তিনি মুক্তবাজার অর্থনীতি সম্পর্কে আলোচনা করেন। আমরা যারা 19 পড়েছি অর্থনীতি, তারা কিন্তু আমরা জানি যে অর্থনীতির বিষয়ে কিন্তু দ্বিতীয় পেজে কিন্তু এই বিষয়টা কিন্তু উল্লেখ ছিল। এবার দেখো, সকল প্রকার সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত পরিবেশে ব্যক্তি যখন স্বাধীনভাবে বাজারের দ্রব্য সেবা চাহিদা প্রকাশ করতে পারে, এখানে সরকারি হস্তক্ষেপ মুক্ত থাকবে। এখানে স্বাধীনভাবে আমরা সেই বাজারে প্রবেশ করতে পারবো এবং সেখান থেকে আমরা দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবো বা বিক্রয় করতে পারবো। আবার এখানে যে উৎপাদন করতেছে, উৎপাদনকারীর স্বাধীনতা আছে, অর্থাৎ উৎপাদনকারী স্বাধীনতা থাকবে এবং ভোক্তার স্বাধীনতা। ভোক্তা বলতে যে আছে উৎপাদিত দ্রব্য ক্রয় করবে, সেই ভোক্তারা কি থাকতে হবে, স্বাধীনতা থাকতে হবে। এবং উৎপাদনকারী তার উদ্দেশ্য থাকবে মুনাফা, মুনাফা লাভের উদ্দেশ্যে দ্রব্য সেবা উৎপাদন সরবরাহ করতে পারে, তখন তাকে মুক্তবাজার অর্থনীতি বলে। অর্থাৎ যদি দেখা যাচ্ছে সে মানে বিক্রেতা দেখা যাচ্ছে কোন একটা জিনিসের দাম এখন কম আছে, সেই জিনিসটা সে বাজারে সরবরাহ নাও করতে পারে, যখন সে দাম বাড়বে সেখানে সে সরবরাহ করবে। এটা হচ্ছে পুঁজিবাদের আছে, এক কথায় মুনাফা লাভের উদ্দেশ্য কিন্তু করে থাকে। মুনাফা যদি না পায় তাহলে সেখানে কিন্তু পুঁজিবাদীরা সেই ব্যবসা করবে না। অন্যভাবে বলা যায় যে অর্থ ব্যবস্থায় অবাধে এক দেশের পণ্য সামগ্রী অন্য দেশে প্রবেশ করতে পারে, অর্থাৎ এক দেশের পণ্য সামগ্রী অন্য দেশে কি করতে পারবে, প্রবেশ করতে পারবে। আর এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি করা হচ্ছে, রপ্তানি করা হচ্ছে বা আমদানি করা হচ্ছে। এর কোনো প্রকার সরকারি নিয়ন্ত্রণ ছাড়াই উক্ত পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় হবে, তাকে মুক্তবাজার অর্থনীতি বলে। এখানে কিন্তু সরকার সরাসরি কিন্তু আমদানি রপ্তানি ক্ষেত্রে কিন্তু যুক্ত থাকে না। এখানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যারা কি করে আমদানি রপ্তানি কাজে কিন্তু যুক্ত থাকে। এরপরে আছে প্রামাণ্য সংজ্ঞার মধ্যে দেখো, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা করেছেন। নিম্নে তাদের প্রদত্ত কিছু সংজ্ঞা দেওয়া হলো। দেখ, অর্থনীতিবিদ জগদীশ ভগবতীর মতে মুক্তবাজার অর্থনীতি হলো এমন একটি নীতি যার মধ্যে শুল্ক কোটা, বিনিময় নিয়ন্ত্রণ কর, অর্থাৎ বিনিময় নিয়ন্ত্রণ কর বলতে দেখা যাচ্ছে একটা দেশের যে একটা নির্দিষ্ট যে অর্থ থাকে, সেই অর্থ সে কতগুলো ব্যবহৃত করতে পারবে, এটা কোনো বাধা নিষেধ থাকবে না। যেমন দেখা যায় সরকার কি করে, বৈদেশিক মুদ্রা অর্জন করে। এই বৈদেশিক মুদ্রা কিন্তু সে দেখা যাচ্ছে আমদানি রপ্তানি কাজে কিন্তু ডলার, যেটা বৈদেশিক মুদ্রা সব জায়গায় কিন্তু
সেটা চলে। এই ডলার কিন্তু সে কি করতে পারবে নির্দিষ্ট পরিমাণ, কিন্তু মানে সীমাবদ্ধ নাই। সে যত টাকা পারে সে ব্যয় করতে পারবে। ভর্তুকি নেয় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সময় স্থান মানে ভর্তুকি বলতে দেখা যাচ্ছে সরকার একটা পণ্য সামগ্রী বা সেবা খাতে জন্য দেখা যাচ্ছে কিছু টাকা বাজেট রেখেছে, সেই টাকার পরিবর্তে দেখা যাচ্ছে আবার কি লাগবে, সেই দ্রব্যটা লাগবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার কি করে, ভর্তুকি দেয়। এরপরে এডাম স্মিথ বলেছেন যে বাজার অর্থনীতি কথাটি এর সাথে অদৃশ্য হস্তে একটি ওতপ্রোতভাবে জড়িত, যে অর্থনীতিতে অদৃশ্য হস্ত সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং চাহিদার যোগান নির্ধারণ করে, তাই বাজার অর্থনীতি। এটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি কি অদৃশ্য হস্ত সবকিছু নিয়ন্ত্রণ করে। অদৃশ্য হস্ত বলতে এখানে দেখা যাচ্ছে মুক্ত বাজার অর্থনীতিতে অনেকে আছে দেখা যাচ্ছে বাজার ব্যবস্থার ক্ষেত্রে যেমন আছে মানে ট্যাক্স তোলে বা কর তোলে এগুলো। আবার চাহিদা যোগান কিন্তু পরস্পরে কিন্তু নির্ভরশীল। যেমন চাহিদা যদি বাড়ে যোগানও বাড়বে। আবার দেখা যাচ্ছে দামের সাথেও কিন্তু নির্ভরশীল। দাম যদি কমে তাহলে কিন্তু আছে যোগানও কমে, আবার দাম যদি বাড়ে তাহলে যোগানও বাড়বে। এই ক্ষেত্রে এরপরে দেখো উপসংহার রয়েছে। উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি মুক্তবাজার অর্থনীতি হলো কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতির বিপরীত একটি প্রত্যয়, যা অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজার শক্তি তথা চাহিদা ও যোগানের নেতৃত্বকে প্রচার করে। এভাবে পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।